পারবো। আবার এখানে এসইও একটু আপনার নয়েজ করবে, তো নিজেদের মধ্যে কথা বললে আমার কথাটা পিছনে পৌঁছাতে অসুবিধা হবে বা আপনাদের বুঝতে অসুবিধা হবে, নিজেদের মধ্যে কথা বলবেন। আপনারা গুগল ক্লাসরুমে জয়েন করবেন এবং এখানে আমি অলরেডি আপনাদের লেকচার নোটটা অলরেডি আপলোড করেছি। এখানে আপনাদের যেসব ম্যাটেরিয়াল এখন পর্যন্ত আপলোড করছি তার মধ্যে আছে হচ্ছে এই টেক্সট বুক, ঠিক আছে, যে বইগুলো আপনারা আপনাদের জন্য আসলে রিকমেন্ডেড বই, এটা আপনারা চাইলে কিনতে পারেন হার্ড কপি বা লাইব্রেরি থেকে কালেক্ট করতে পারেন। আর এখানে পিডিএফ কপিটা দেওয়া আছে, দুটা বইয়ের পিডিএফ কপি দেওয়া আছে, এই দুটো বই আমরা ফলো করব। আমরা যেই ম্যাটেরিয়ালগুলো পড়াশোনা করবো মিডটার্মের আগে, এখানে আরো বেশি ম্যাটেরিয়াল অ্যাড হবে, ঠিক আছে, এখানে আরো বেশি ম্যাটেরিয়াল অ্যাড হবে। তো আপাতত দুটো ফাইল দেওয়া আছে, এখানে কিন্তু পিডিএফ এবং পাওয়ার পয়েন্ট দুটো ফাইলই অ্যাড করে রাখছি, ঠিক আছে, আপনারা যে ফরম্যাটটা আপনাদের পছন্দ, হ্যাঁ, পিডিএফ এবং পাওয়ার পয়েন্ট যদি অ্যাড করা আছে, আরো কিছু মানে কন্টেন্ট আর কি এই জায়গায় আমি অ্যাড করবো পরবর্তীতে। আচ্ছা, তো এই ডাটা মানে এই অপশনটা লেকচার নোট, এটার আন্ডারে আমি পরবর্তীতে আরো অ্যাড যেগুলো দরকার ম্যাটেরিয়াল অ্যাড করে দিব, হ্যাঁ, ফাইল অ্যাড করে দিব। স্যার এখানে লেকচার নোট মিক্স দিয়ে এই লেখাটা হয়তো হবে। হ্যাঁ, এটা টপিকে দেয়া আছে, স্টাডি ম্যাটেরিয়াল বিফোর মি, এখানে বলা আছে। যদিও টেক্সট বইগুলো কিন্তু আপনাদের মিডের আগে মিডের পরে দুই সময়ই আসলে এই বইগুলোই লাগবে। লেকচার নোটগুলো কোনো পরবর্তীতে আরেকটা লেকচার 1 লেকচার 2 কনস্ট্যান্টলি ঠিক আছে তাহলে পাওয়ারটা না আমরা ফাইলের ভিতরে লেখা আছে। সাইডে নিলে আমি এটা কি করব কথা বলেন না, ঠিক আছে। তো বেসিক্যালি গত দিনের ক্লাসটা তো পরিচিত আর এত স্টুডেন্ট ছিলেন না, তো আজকে সবাই রেজিস্ট্রেশন করছেন তো? জি স্যার। হ্যাঁ, বড় মনে আছে এই সেকশনই তো রেজিস্ট্রেশন। জি স্যার। আমি আজকে এখনো রেজিস্ট্রেশনটা চেক করতেছি না, আমি আপনাদের কাছে এখন ম্যানুয়ালি অ্যাটেন্ডেন্সটা নিব, পরে আর কি এর পরবর্তী ক্লাস থেকে কি অ্যাটেন্ডেন্সটা চেক করব আর কি, মানে রেজিস্ট্রেশনটা চেক করব যারা আর কি। আচ্ছা, তো আজকে বেসিক্যালি আমাদের ক্লাস শুরু করব, পড়ানো শুরু করব। তো আমাদের কোর্সের সাথে পরিচিত আজকে থেকে হবে ইনশাআল্লাহ। তো আমাদের কোর্স কোড হচ্ছে 307 কমিউনিকেশন থিওরি, হ্যাঁ, এবং আপনারা এটা হচ্ছে ডিজি সেকশন। আর এখানে আমরা যেটা আমাদের টেক্সট বুক, এই টেক্সট বুকটা আমি অলরেডি আপলোড করছি,
যে মডার্ন ডিজিটাল অ্যান্ড অ্যানালগ কমিউনিকেশন সিস্টেম 4th ডিভিশন, এটা হচ্ছে বিপি লাথি এবং ডিং এর। আরেকটা টেক্সট বই আপনারা পড়বেন, সেটা হচ্ছে কমিউনিকেশন সিস্টেমস বাই ডেকিন অ্যান্ড মোহান। প্রাইমারি গ্রুপ হিসেবে আমরা প্রাইমারি বুক হচ্ছে প্রথমটা ফলো করবেন। এটা লাইব্রেরি থেকে কালেক্ট করতে পারেন অথবা নিজেরাও কিনতে পারেন। আর আমি তো পিডিএফ দিয়েছি। দুটা বইয়ের একটি পিডিএফ দিয়ে দিয়েছেন? হ্যাঁ, দুটা বইয়ের পিডিএফ দেওয়া আছে। রিকোয়ার্ড ব্যাকগ্রাউন্ড, আপনাদের এই কোর্সের জন্য যে ব্যাকগ্রাউন্ড দরকার, জানা দরকার, সেটা হচ্ছে থিওরি 301 কন্টিনিউয়াস সিগন্যালস এন্ড লিনিয়ার সিস্টেমস। মানে এই কোর্সটা যেটা গত সেমিস্টারে আপনারা কমপ্লিট করছেন, এটা হচ্ছে এই থিওরি 307 কমিউনিকেশন থিওরির প্রিরিকুইজিট। মানে ওটা কমপ্লিট করলে আপনারা এটা নিতে পারবেন। এখন আসলে আপনারা এই কোর্সটা আসলে কেন করা দরকার, কারণটা খুবই বেসিক ফান্ডামেন্টাল একটা কারণ। সেটা হচ্ছে যে আপনারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতে আসেন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপর গ্রাজুয়েট হবেন এবং একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে আপনার এই কমিউনিকেশন থিওরি, মানে কমিউনিকেশন কিভাবে কাজ করে, হ্যাঁ, যে দেখেন যে আমাদের কমিউনিকেশন কিন্তু সব জায়গাতেই বিদ্যমান, ঠিক আছে? যেমন হচ্ছে আপনি মোবাইলে কথা বলতেছেন, এটা এক ধরনের কমিউনিকেশন। এটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর একটা অ্যাপ্লিকেশন। এই কমিউনিকেশন সিস্টেমটা কি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশন। আপনি ওয়াইফাই ইউজ করতেছেন, ব্লুটুথ ব্যবহার করতেছেন, এগুলো কি এক ধরনের কমিউনিকেশন। তারপরে টিভি দেখতেছেন, ইন্টারনেট ব্রাউজ করতেছেন, ইউটিউব দেখতেছেন বা জুম মিটিং করতেছেন, সবগুলোই কমিউনিকেশন, ঠিক আছে? তো এখন এই ফান্ডামেন্টালি আসলে এই কমিউনিকেশনটা পুরো আসলে কিভাবে কাজ করে, হ্যাঁ, এটার ফান্ডামেন্টাল বেসিকটা কি, ম্যাথমেটিক্যাল বেসিকটা কি, হ্যাঁ, কিভাবে আসলে এই কমিউনিকেশন বিষয়গুলো কিভাবে কাজ করতেছে। যোগাযোগ মাধ্যমটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে কিভাবে কাজ করে, এদের ওয়ার্কিং প্রিন্সিপাল কি, সেই বিষয়টা জানা আপনার জরুরি। আপনি যখন নাকি গ্রাজুয়েট হয়ে যাবেন, যখন নাকি কোথাও ইন্টারভিউ দিতে যাবেন, তখন কিন্তু এইগুলো রিলেটেড বেসিক প্রশ্নগুলো জিজ্ঞাসা করতে পারেন, ঠিক আছে? তো এই কোর্সটা তাই জানা একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে জরুরি। যখন এই রিলেটেড জবে আপনি যাবেন, চাকরি বাকরিতে যাবেন, তখন এই রিলেটেড প্রশ্ন আসবে অবশ্যই। এখন আমি এখানে একটা মানে ক্লাস ওয়াইজ একটা লেসন প্ল্যান দিয়ে দিচ্ছি, যেটা আমরা ফলো করার জন্য ট্রাই করব। এটা হচ্ছে একটা টেন্টেটিভ, এটা প্ল্যানিং আর কি। এই প্ল্যানিংটা আমরা ফলো করার চেষ্টা করব যতটুকু পারা যায়। এপিস 100% এফিসিয়েন্সি সহ, হয়তো একটু আটপিস হতে পারে, তবে আমরা এটা ফলো করার চেষ্টা করব, হ্যাঁ, টপ টু বটম। এখন দেখেন যে আমরা এখন কোন অবস্থানে আছি। আমরা 13ই জুন, আজকে 13ই জুন, হ্যাঁ, 13ই জুন। আমরা 8 জুন তো অলরেডি চলে গেছে। আজকে আমরা মানে যে এই নয়েজ কিংবা ইনফরমেশন থিওরি বা এটার বেসিক পর্যন্ত যাওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আর ধরেন যে আমাদের এই টপিকগুলো হচ্ছে আমরা আগামী দিনের ক্লাস অর্থাৎ 15 জুনের মধ্যে শেষ করার চেষ্টা করব। ধরেন যে কমিউনিকেশন সিস্টেম কি বা মডুলেশন বলতে কি বোঝায়, মডুলেশন কি কি প্রকারের, এগুলো নিয়ে আসলে এই আগামী দিনের ক্লাসের মধ্যে ইনশাআল্লাহ শেষ করার চেষ্টা করব। হয়তো আগে শেষ হতে পারে বা একটু ওভারল্যাপিং টপিক থাকতে পারে। এরপর আমার প্ল্যানিং হচ্ছে এরপরে হচ্ছে পড়ানো হচ্ছে ডাবল সাইকেল সারফেস এরিয়া মডুলেশন। হ্যাঁ, এই টপিকটা পড়াতে মোটামুটি 2 দিনের মতো সময় নিব। একটা দিন নিব হচ্ছে আপনাদের থিওরিগুলো বোঝানোর জন্য এবং আরেকটা দিন নিব ম্যাথ করানোর জন্য, ঠিক আছে? এই টপিক থেকে ম্যাথ করাবো, থিওরি করাবো। আচ্ছা, আমাদের সাবজেক্ট স্যার ম্যাথ কেমন আছে? ম্যাথ থাকবে, থিওরি থাকবে। স্যার ম্যাথের কি ম্যাথ আমি কত মানে যদি আমরা রেশিও করি থিওরি এবং ম্যাথ এর রেশিও করতে কত পার্সেন্ট থাকতে পারে? পার্সেন্টেজ তো আসলে এক্স্যাক্টলি বলা সম্ভব না। পার্সেন্টেজ করলে মানে আপনাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম সলিউশন থাকবে, অবশ্যই অনেক কিছু থাকবে। রেশিও অনেক কিছু থাকবে, বেশি থাকবে মানে থিওরির প্র্যাকটিক্যাল কোশ্চেনের উপর না, ম্যাথমেটিক্যাল কোশ্চেনের উপর আমরা বেশি জোর দিব। তবে একদম থিওরিটিক্যাল বিষয়গুলো অবশ্যই জানতে হবে এবং ওই রিলেটেড ধরেন যে অ্যানালাইসিস বা এক্সপ্লেনেশন রিলেটেড সেইগুলো প্রশ্ন প্রমাণ অনেক প্রমাণ আছে। না না, আমি একটা পার্টিকুলার প্রমাণ টাইপের ওই যে মুখস্থ করে প্রমাণ লেখা এটার বিষয়গুলো অ্যাপ্রোচ করে যাই। তো এই স্টুডেন্টদের জন্য প্র্যাকটিস হিসেবে রাখি, বুঝিয়ে দেখেন বা ধরেন যে
অ্যানালাইসিস করে এই টাইপের কোশ্চেন ওইটা নিয়ে মানে কত করবো সে বিষয়ে আমরা যখন পরীক্ষার আগে পরীক্ষার আগে একটা সেশন থাকবে যেখানে নাকি আপনাদের কোশ্চেন প্যাটার্ন নিয়ে আমাদের আলোচনা থাকবে, ঠিক আছে? কোশ্চেন প্যাটার্ন। আচ্ছা, ক্লাস 6 6 নাম্বার ক্লাস 27 জুন আমরা প্রথম ক্লাস টেস্টটা নিব ইনশাআল্লাহ, এবং ওই ক্লাস টেস্টের জন্য আপনারা কিন্তু আগের যে ক্লাসগুলো আছে তার উপর প্রিপারেশন নিতে, ঠিক আছে? মানে 1 থেকে 5 নাম্বার ক্লাস পর্যন্ত। আচ্ছা স্যার মিডিয়ার আগে কয়টা সিরিজ থাকবে স্যার? দুইটা মিডের আগে আমরা দুইটা ক্লাস টেস্ট নিব, একটা হচ্ছে 27 জুন আর একটা হচ্ছে 25 জুলাই। হ্যাঁ 25 জুলাই পরীক্ষার আগে স্যার পরীক্ষা চলে হ্যাঁ স্যার ইয়া মিড 27 তারিখ মিড 27 বলতে আছে জুলাই মাসে 27 তারিখে এক্সাম। এটা কোনো প্রবলেম না স্যার, তো 25 জুলাই হচ্ছে আমরা সর্বশেষ ক্লাস মিড টার্মের আগে, এবং এই ক্লাস থেকে আমরা এই ক্লাস টেস্ট নেওয়া হবে এবং একই সাথে রিভিশনের একটা সেশন থাকবে। মানে এই প্ল্যানিংটা কিন্তু একটা টেন্টেটিভ প্ল্যানিং, এটার মতো যাওয়ার চেষ্টা করবো। হয়তো আগে কিছু হতে পারে, আগে কিছু টপিক করা করতে পারি বা ওভারল্যাপিং টপিক থাকতে পারে। এটা মার্কস ডিস্ট্রিবিউশন আপনারা সবাই জানেন, তবে এই যেহেতু সেমিস্টার লং সিস্টেমে আপনাদের এই সিস্টেমে আপনাদের জানেন যে আসলে পুরো সেমিস্টার জুড়ে আসলে ফোকাস রাখতে হয়, ঠিক আছে? প্রতিটা টপিকের উপর, প্রতিটা ক্যাটাগরি, মার্কিংয়ের যত ক্যাটাগরি আছে প্রতিটা ক্যাটাগরির উপর আপনাকে আলাদা করে ফোকাস রাখতে হয়, ঠিক আছে? আপনি একটা ক্যাটাগরির উপর ফোকাস হারাই ফেললে কিন্তু আপনার বিশাল লস হয়ে যাবে, ঠিক আছে? অনেকে ইন্টারনেট ইয়া করে খারাপ করে ফেলে বা অনেকে ক্লাস টেস্টে খারাপ করে ফেলে। তো আপনার প্রতিটা ক্যাটাগরি ওয়াইজ ফোকাস যদি না রাখেন আপনার আলটিমেটলি গ্রেডটা কিন্তু কমে যাবে। হ্যাঁ, অনেক সময় আপনাদের কিন্তু ইউনিভার্সিটিতে ওয়েবার দেয়, তাই না? জিপিএর উপর ভিত্তি করে সিজিপিএ জিপিএর উপর ভিত্তি করে ওয়েবার দেয়। তো অনেক সময় আপনার কিন্তু একটা টার্গেট থাকে যে আমি এত ওয়েবার আমাকে রাখতেই হবে, নাহলে আমার ফিনান্সিয়াল প্রবলেমে পড়ার চান্স আছে, ঠিক আছে? তো কারো যদি এমন যদি টার্গেট যদি থাকে যে আপনার সিজিপিএ যদি মেনটেন যদি না করতে পারে, সেক্ষেত্রে যে টাকাটা আসবে সেটা আপনার জন্য বার্ডেন হয়ে যাবে। সেটা এই জন্য বলতেছি যে আগে থেকে নিজেকে প্রিপেয়ার রাখেন, ঠিক আছে? স্টুডেন্ট এরকম কিন্তু অনেকে প্রবলেম ফেস করে যে হঠাৎ করে সিজিপিএ কমে গেছে, কোনো একটা সেমিস্টারে জিপিএ ভালো করতে তুলতে পারে নাই, তখন আর কি তার ওয়েবার কাটা পড়ে গেছে, এরকম হতে পারে। তো যদি আপনার ওয়েবার যদি মেনটেন করতে চান, নির্দিষ্ট জিপিএ মেনটেন করতে চান, সেই জন্য অবশ্যই এই যে বিভিন্ন কোর্সের যে ক্যাটাগরিগুলো ভালো করে ফোকাসে রাখবেন, ঠিক আছে? এই যে অবশ্যই এই দেখেন আমি তো টাইম দিয়ে দিলাম যে আপনাদের কবে 27 জুন একটা পরীক্ষা নিব, আবার হচ্ছে 25 জুলাই গিয়ে আর একটা পরীক্ষা নিব। সময়সূচিগুলো কিন্তু জানেন, তো এই সময়সূচি অনুযায়ী আগে থেকে প্রিপারেশন নিবেন অবশ্যই। এবার আমরা কোর্সের ভিতরে ঢুকে যাই, যে আমাদের কমিউনিকেশন সিস্টেম কোর্স। তো কমিউনিকেশন সিস্টেম আসলে কি বা কমিউনিকেশন সিস্টেম বলতে আসলে কি বোঝায় তা আমরা এই ব্লক ডায়াগ্রাম থেকে দেখতে পাচ্ছি। এটা একটা ফান্ডামেন্টাল ব্লক ডায়াগ্রাম একটা কমিউনিকেশন সিস্টেমের জন্য, ঠিক আছে? এটা এখন ফান্ডামেন্টাল ব্লক ডায়াগ্রাম মানে আমাদের যে কোনো কমিউনিকেশন সিস্টেমের এই বেসিক ব্লকগুলো আছে, যে কোনো কমিউনিকেশন সিস্টেম, হ্যাঁ, বেসিক ব্লকগুলো আছে। আমরা যেই কমিউনিকেশন সিস্টেমের কথাই উদাহরণ দিচ্ছি না কেন, সেটা রেডিও হোক, টেলিভিশন হোক, বা আপনি ল্যান্ড ফোন হোক, বা আপনার সেল ফোন হোক, এই ফান্ডামেন্টাল কম্পোনেন্টগুলো প্রতিটা কমিউনিকেশন সিস্টেমেই আছে। হ্যাঁ, যেমন কি কি কমিউনিকেশন সোর্স, তারপর হচ্ছে কি ট্রান্সমিটার, চ্যানেল, রিসিভার, ডেস্টিনেশন, ঠিক আছে? মানে এটা সোর্সটা কি হতে পারে? যে সোর্স হচ্ছে ধরেন যে ভয়েস, মিউজিক, বা টেক্সট, বা ভিডিও, ঠিক আছে? এটা হচ্ছে সোর্স। এখন ট্রান্সমিটার কি করে? যে ট্রান্সমিটার হচ্ছে এই সোর্সের যে তথ্যটা আছে, এই সোর্সের তথ্যটাকে চ্যানেলের মধ্যে দিয়ে পাঠানোর মতো করে পরিবর্তন করে, ঠিক আছে? ট্রান্সমিটারের কাজ হচ্ছে আমাদের যে সোর্স, এই সোর্সের মেসেজটাকে আমরা চ্যানেলের মধ্যে দিয়ে পাঠাবো, হ্যাঁ, সেই তার উপযুক্ত করে, তার
চ্যানেলের মধ্যে পাঠানোর মতো করে পরিবর্তন করে হচ্ছে ট্রান্সমিটার। চ্যানেল হচ্ছে একটা মাধ্যম, চ্যানেল হচ্ছে কি একটা মাধ্যম যে মাধ্যমটা আসলে সিগন্যালটা ক্যারি করে, ঠিক আছে? চ্যানেল একটা মাধ্যম, এটা ওয়্যারলেস চ্যানেল হতে পারে বা ওয়্যার্ড চ্যানেল হতে পারে। এখন দেখো ওয়্যারলেস চ্যানেলের উদাহরণ, ওয়্যারলেস চ্যানেলের মাধ্যমে কি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আকারে আসলে আমাদের কাছে সিগন্যালটা আসে, তাই না? যেমন আপনি যখন মোবাইলে যখন কথা বলতেছেন তখন কি হয়, একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আপনার মোবাইলটা কিন্তু রিচ করতেছে, যেটা আপনি দেখতে পান না বা শুনতে পান না বা আপনার সাথে অনুভূতি তৈরি করতেছে না, বাট এটা কিন্তু কাজ করতেছে। একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আপনার মোবাইলে নিকটস্থ যে টাওয়ার আছে, আপনার যে সার্ভিস প্রোভাইডার ইউজ করতেছেন, সেটা গ্রামীণ ফোন হলে গ্রামীণ ফোনের, রোগী হলে রোগীর, হ্যাঁ, বা বিআরটি নিকটস্থ যে টাওয়ার আছে, টাওয়ার থেকে সে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সেন্ড করতেছে, পাঠাচ্ছে। তো মোবাইলে কথা বলার সময় আপনার কাছে এই মোবাইল ফোনটা ওই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা রিসিভ করতে পারে, হ্যাঁ, তার রিসিভ করার মতো অ্যান্টেনা আছে। আপনার যদিও বর্তমান যুগে মোবাইলের অ্যান্টেনা তো বড় থাকে না, বাট মোবাইলের কিন্তু প্রত্যেক মোবাইলে কিন্তু অ্যান্টেনা আছে, ঠিক আছে? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ রিসিভ করার জন্য বা পাঠানোর জন্য অ্যান্টেনা প্রয়োজন, ঠিক আছে? অ্যান্টেনাটা আমরা দেখতে পাচ্ছি না, বাট মোবাইলের ভিতরে এটা সেট করা আছে। আচ্ছা, তো দেখেন যে হ্যাঁ চ্যানেলটা একটা মাধ্যম, হ্যাঁ বলছি চ্যানেলটা এটা কিন্তু একটা মাধ্যম। হ্যাঁ মাধ্যম, এটা ওয়্যারলেস হতে পারে, যেমন ফ্রি মিডিয়াম, যেমন এই ধরেন যে আমি আপনাকে কল দিলাম, ঠিক আছে? এই মিডিয়ামটার মধ্যে বা ধরেন যে আপনি ব্লুটুথ কানেক্ট করলেন আমার সাথে, আমার মোবাইলের সাথে, এটা কি মাঝখানে কি একটা ওয়্যারলেস চ্যানেল না? এই যে ব্লুটুথ, এই ব্লুটুথ আমরা নাম দিচ্ছি, মানে কমিউনিকেশন সিস্টেমটার নাম দিচ্ছি ব্লুটুথ, কিন্তু এই যে ট্রান্সফার হচ্ছে, ধরেন যে আমি আপনাকে একটা ছবি পাঠাবো বা আপনি আমাকে একটা ছবি পাঠাবেন, তো এই ছবিটা ওইখান থেকে এখানে আসতেছে কিভাবে? হ্যাঁ, চ্যানেলের মাধ্যমে। এটা হচ্ছে ওয়্যারলেস চ্যানেল এবং আসতেছে হচ্ছে শুধুমাত্র বাতাসের মধ্যে আসতেছে, এটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আকারে আসতেছে। বা অনেকে বলেন যে ব্লুটুথ হেডফোন ইউজ করে না, যখন ব্লুটুথ হেডফোন কিভাবে মোবাইলের সাথে কানেক্ট করে ব্লুটুথ টেকনোলজির মাধ্যমে, তখন এই তথ্য ধরেন যে আপনি গান শুনতেছেন ব্লুটুথ হেডফোনে, তো এই গানটা তো মোবাইলে আছে, তো হেডফোনে রিচ হলো কিভাবে? হেডফোনে এরকম ডিমোডুলেশন ডিভাইস আছে, ঠিক আছে? মানে এটা কাইন্ড অফ মোবাইলে কি ডিমোডুলেশন ডিভাইস আছে, তো মোবাইল ফোনে যে ডিমোডুলেশন ডিভাইস আছে সে হচ্ছে ডিমোডুলেট করে আপনাকে শোনাচ্ছে। মানে এখানে বেসিক্যালি ট্রান্সমিটার যে কাজটা করে সেটা হচ্ছে মডুলেশন করে, আর রিসিভার করে কি ডিমোডুলেশন। রিসিভার করে ডিমোডুলেশন, মানে মডুলেশন হচ্ছে একটা প্রক্রিয়া যেটা হচ্ছে চ্যানেলের মধ্যে দিয়ে পাঠানোর মতো করে যে পরিবর্তন। মডুলেশন হচ্ছে একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে যে আমরা চ্যানেলের মধ্যে দিয়ে পাঠাবো, ঠিক আছে? পাঠানোর জন্য আমাদের যে তথ্য সোর্সটাকে যে পরিবর্তন করব, হ্যাঁ, সেই পরিবর্তন করার যে প্রক্রিয়া সেটা হচ্ছে মডুলেশন। আর ডিমোডুলেশন হচ্ছে তার বিপরীত প্রক্রিয়া। তো এই অনেকগুলো উদাহরণ দিলাম, এই উদাহরণগুলোর মধ্যে দেখেন যে আমি ব্লুটুথের কথা বলছি, তারপরে আরো একটা হচ্ছে কমন ওয়াইফাই, তাই না? এগুলো প্রত্যেকটাই আপনার কি মডুলেশন বা ডিমোডুলেশন ঘটে। আপনার বাসায় যে ওয়াইফাই রাউটার আছে, এই ওয়াইফাই রাউটার থেকে যখন নাকি আপনি কিছু ডাউনলোড করতেছেন, ঠিক আছে, বা ধরেন যে কোনো ফোনে কথা বলতেছেন, তখন কি ওয়াইফাই থেকে কি আপনার থেকে সিগন্যাল পাঠাচ্ছে, তাই না? তড়িৎ চুম্বকীয় তরঙ্গ পাঠাচ্ছে এবং ওইটা আপনার মোবাইল ফোনে মডুলেশন হচ্ছে। আবার যখন নাকি আপনি ওয়াইফাই এর দিকে কিছু একটা পাঠাচ্ছেন, তখন কি ডিমোডুলেশন হচ্ছে। আবার আরেকটা সিম্পল উদাহরণ দেওয়া যায় মডুলেশন ডিমোডুলেশন। ধরেন যে আপনি এখানে এসি রিমোটটা কিভাবে কাজ করে? এসি রিমোটের মাথায় কিন্তু একটা ইনফ্রারেড এমিটার আছে, তাই না? ইনফ্রারেড রে এমিটার আছে। তো ইনফ্রারেড রে এমিটারের মাধ্যমে আসলে এসি রিমোটটা ওই এসি কে সংকেত দেয় যে আইদার টেম্পারেচার বাড়াও বা টেম্পারেচার কমাও, ঠিক আছে? মানে বিষয়টা কি, এখানেও কি আমাদের একটা কমিউনিকেশন সিস্টেম, যে ইনফ্রারেড রে এর মাধ্যমে তথ্য আদান প্রদান হচ্ছে, তাই না? সংকেত দেওয়া হচ্ছে। আচ্ছা, তো বিষয়টা কি বুঝতে পারছেন যে কমন বেসিক আউটলাইনটা, যে কমিউনিকেশন সিস্টেম আসলে কি? আচ্ছা, এগুলো বিস্তারিত পরবর্তী স্লাইডগুলোতে আছে। স্যার আপনি যে বললেন স্যার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ স্যার কি স্যার ওয়্যারলেস ভাবে আর কোনো কানেক্ট করা যায়? ওয়্যারলেস মিডিয়ার টু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ দরকার, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এটা ছাড়া কি আর কোনো কিছু আছে? যেমন ইনফ্রারেড রে আছে, ইনফ্রারেড রে তো এখন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, হ্যাঁ সেটা বুঝতে হবে। এছাড়া আলো দ্বারা বাস্তবায়ন আলো এখন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। বেসিক্যালি এখানে আপনার চ্যানেলের এনার্জি ট্রান্সমিট করে, মানে আমাদের যে মানে এখানে কি হচ্ছে যে আপনি একটা নির্দিষ্ট মানে আমাদের যে
কথাটা, হ্যাঁ কথাটা কি, কথা বলার শব্দ এক ধরনের এনার্জি, তাই না? আমি যখন মুখে কথা বলছি এটা শব্দ, একটা এনার্জি, শব্দ শক্তি। তো শব্দ শক্তিটা যখন মাইক্রোফোন দ্বারা রেকর্ড করছে, এখানে ট্রান্সমিটার, এই ট্রান্সমিটার কি করছে, এটাকে ইলেকট্রিক্যাল এনার্জি আকারে পরিবর্তন করতে হয়। ধরেন আপনার মোবাইলে রেকর্ডার আছে, তো মোবাইলের রেকর্ডারটা কিন্তু মানে শব্দটাকে রেকর্ড করতে রেকর্ড ইলেকট্রিক্যাল সিগন্যাল আকারে। তো এই ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে মানে এটা একটা মানে বেসিক্যালি এনার্জি কনভার্ট করতেছে, মানে শব্দের সাথে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করছে। আবার ইলেকট্রিক্যাল এনার্জিটাকে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আকারে অ্যান্টেনা দ্বারা মানে এনার্জিকে ট্রান্সমিট করা হচ্ছে। একটা আমাদের সিগন্যাল একটা এনার্জি আছে, তো এই চ্যানেলের মধ্যে পাঠানোর জন্য বা ট্রান্সমিটারের নির্দিষ্ট একটা এনার্জি সেন্ড করে দিচ্ছে। তো বেসিক কম্পোনেন্টগুলোর আসলে কিছু एग्जांपल এখানে দেয়া আছে, যেমন সোর্স। যে সোর্সের উদাহরণ কি যে বললাম, যে সোর্স হতে পারে যে ভয়েস বা মিউজিক বা পিকচার বা ভিডিও বা ডাটা ফাইল, হ্যাঁ যেমন এখানে যে উদাহরণ ছিল ভয়েসের একটা ছবি দেয়া আছে বা গানের ছবি, ঠিক আছে? এটা কমন একটা সোর্স। ট্রান্সমিটার, এখন ট্রান্সমিটার আসলে ট্রান্সমিটারের কাজ কি? ট্রান্সমিটারের কাজ যেটা বললাম, যে ট্রান্সমিটার হচ্ছে চ্যানেলের মধ্য দিয়ে পাঠানোর জন্য করে মডিফাই করে, হ্যাঁ মডিফাই করে, এটা চ্যানেলের কাজ, সরি ট্রান্সমিটারের কাজ। তো ট্রান্সমিটারের কাজের একটা উদাহরণ আমরা পরবর্তী স্লাইডে দিয়েছি। তো দেখেন যে এখানে তিনটা সিগন্যাল আসছে, হ্যাঁ তিনটা সিগন্যাল ড্র করা আছে। দেখেন যে প্রথম চিত্রটা কি, যে প্রথম চিত্র হচ্ছে মেসেজ সিগন্যাল, দ্বিতীয় চিত্রটা হচ্ছে ক্যারিয়ার সিগন্যাল, আর তৃতীয় চিত্র হচ্ছে মডুলেটেড সিগন্যাল, ঠিক আছে? মডুলেটেড। তো দেখেন ফ্রিকোয়েন্সি মডুলেটেড সিগন্যাল। তো এখন আমরা জানি যে আমাদের যে কথা বলি বা আমাদের যে অরিজিনাল সিগন্যাল সোর্সের যে সিগন্যাল তার ফ্রিকোয়েন্সি ছোট, হ্যাঁ এটা হচ্ছে লো ফ্রিকোয়েন্সির একটা সিগন্যাল। তো এই লো ফ্রিকোয়েন্সি সিগন্যালকে আমরা আসলে চ্যানেলের মধ্যে দিয়ে পাঠাতে চাই। তো এখন চ্যানেলের মধ্যে দিয়ে পাঠাতে হলে চ্যানেলের যে ফ্রিকোয়েন্সি, চ্যানেলের ফ্রিকোয়েন্সি রেঞ্জে আমাকে পাঠাতে হবে। তো এই জন্য আমাদের ক্যারিয়ার সিগন্যালটা অলওয়েজ হাই ফ্রিকোয়েন্সি হয়, মানে ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি এমন হবে যেটা চ্যানেলের ফ্রিকোয়েন্সির সাথে ম্যাচ করে, ঠিক আছে? ধরেন আপনি ওয়্যারলেস চ্যানেল ব্যবহার করেন, এখন ওয়্যারলেস চ্যানেলের ফ্রিকোয়েন্সি রেঞ্জ বা ব্যান্ডউইথ হচ্ছে গিগাহার্টজ রেঞ্জে। তো আপনার অরিজিনাল মেসেজ সিগন্যালটা যদি হয় কিলোহার্টজ রেঞ্জে, মডুলেশন করে সিগন্যালটাকে গিগাহার্টজ রেঞ্জে নিতে হবে। মানে মডুলেশন প্রক্রিয়া বলতে পারেন যে আমাদের যে অরিজিনাল মেসেজ সিগন্যাল সেগুলোর ফ্রিকোয়েন্সি ছোট, মানে লো ফ্রিকোয়েন্সি সিগন্যাল কিলোহার্টজ রেঞ্জে, হ্যাঁ তো এই রেঞ্জের সিগন্যাল মানে ভয়েস সিগন্যালের ফ্রিকোয়েন্সি ছোট, লো ফ্রিকোয়েন্সি কিলোহার্টজ রেঞ্জে, এটাকে মডুলেশন করে হাই ফ্রিকোয়েন্সি রেঞ্জে সরানো লাগবে। তো এখানে উদাহরণ হিসেবে কি টাইপের মডুলেশনের ছবি দেখানো আছে, ফ্রিকোয়েন্সি মডুলেশন, ঠিক আছে? মানে মডুলেশন প্রক্রিয়াটা কি, যে মডুলেশন প্রক্রিয়াটা হচ্ছে যে আমাদের যে ক্যারিয়ার সিগন্যালের কোনো একটা বৈশিষ্ট্যকে আমরা পরিবর্তন করব, ঠিক আছে? তো এখানে কোন বৈশিষ্ট্য পরিবর্তন হচ্ছে? ফ্রিকোয়েন্সি। দেখেন যে এটা হচ্ছে একটা হাই ফ্রিকোয়েন্সি ক্যারিয়ার সিগন্যাল, এই হাই ফ্রিকোয়েন্সি ক্যারিয়ার সিগন্যালের আমরা একটা বৈশিষ্ট্যকে পরিবর্তন করতেছি, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সিকে। কিভাবে পরিবর্তন করতেছি খেয়াল করে দেখেন যে পরিবর্তনটা কিভাবে রিলেটেড, যে আমাদের মেসেজ সিগন্যালের যেখানে আমাদের অ্যামপ্লিটিউড বেশি সেখানে ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি বেশি, ঠিক আছে? যেখানে মেসেজ সিগন্যালের অ্যামপ্লিটিউড বেশি সেখানে ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি বেশি। মানে ফ্রিকোয়েন্সি বেশি হওয়ার মানে কি, ফ্রিকোয়েন্সি শব্দটার মানে কি, যে 1 সেকেন্ডে কতগুলো সাইকেল কমপ্লিট করে, মানে যদি 1 সেকেন্ডে যদি বেশি সাইকেল কমপ্লিট করে ফ্রিকোয়েন্সি বেশি, তাই না? তো এখানে দেখেন যে আমাদের মেসেজ সিগন্যালের অ্যামপ্লিটিউড বেশি, তো ফ্রিকোয়েন্সি মডুলেটেড সিগন্যালের ফ্রিকোয়েন্সিও বেশি। মানে এখানে আসলে মডুলেশন প্রক্রিয়াটা হচ্ছে আমাদের মেসেজ সিগন্যালের তথ্যটাকে একটা হাই ফ্রিকোয়েন্সি ক্যারিয়ারের সাথে রিলেট করতে হবে, ঠিক আছে? হাই ফ্রিকোয়েন্সি ক্যারিয়ারের সাথে রিলেট করতে হবে। ধরেন যে আমরা হাই ফ্রিকোয়েন্সি ক্যারিয়ারের কোনো একটা বৈশিষ্ট্যকে পরিবর্তন করব, হাই ফ্রিকোয়েন্সি ক্যারিয়ারের বৈশিষ্ট্যকে। তো ফ্রিকোয়েন্সি মডুলেশনের ক্ষেত্রে যে বৈশিষ্ট্য পরিবর্তন হয় সেটা কি ফ্রিকোয়েন্সি পরিবর্তন হয়। আচ্ছা, তো দেখেন যে কিভাবে আমাদের যখন অ্যামপ্লিটিউড কমে যাচ্ছে তখন ফ্রিকোয়েন্সি কমে যাচ্ছে। বোঝা গেছে বিষয়টা? মানে বিষয়টা হচ্ছে যে সামারি করলে যে দাঁড়ায় যে মেসেজ সিগন্যালের বৈশিষ্ট্য সাপেক্ষে আমরা হাই ফ্রিকোয়েন্সি ক্যারিয়ার সিগন্যালের কোনো একটা বৈশিষ্ট্যকে পরিবর্তন করব, এবং এই বৈশিষ্ট্য পরিবর্তনটা হতে পারে ফ্রিকোয়েন্সি বা অ্যামপ্লিটিউড। অ্যামপ্লিটিউড মডুলেশনের ক্ষেত্রে হাই ফ্রিকোয়েন্সি ক্যারিয়ারের অ্যামপ্লিটিউড চেঞ্জ হবে, ফ্রিকোয়েন্সি মডুলেশনের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে, ঠিক আছে? আচ্ছা,
তো আমরা এই মডুলেশন নিয়ে বিস্তারিত পরবর্তীতে পড়ব। তো এই কাজটা হয় কোথায়? ট্রান্সমিটারে। ট্রান্সমিটারে এই কাজটা হয়, মানে ট্রান্সমিটার হচ্ছে এই দুটো সিগন্যাল মিলিয়ে আমাদের নতুন এই সিগন্যালটা তৈরি করে। আর রিসিভার করে কি? রিসিভার হচ্ছে এই সিগন্যাল থেকে আবার আমাদের অরিজিনাল মেসেজ সিগন্যালটা তৈরি করার কাজ করে। বলতে গেলে বিষয়টা। আর আমাদের চ্যানেলের মধ্যে কোন সিগন্যালটা যায় বলেন তো? মডুলেটর সিগন্যালটা হচ্ছে চ্যানেলের মধ্যে দিয়ে যায়, ঠিক আছে? মানে মডুলেটর সিগন্যালটার মধ্যে তথ্য আছে, ঠিক আছে? মানে তথ্যটা ক্যারি করার কাজ করে হচ্ছে ফ্রিকোয়েন্সি। মডুলেটর সিগন্যাল বিষয়টাকে একভাবে কম্পেয়ার করতে পারেন, মানে যে আপনি একটা কাগজের মধ্যে কিছু লিখবেন এবং কাগজটাকে যদি থ্রো করেন তাহলে কিন্তু বেশি দূর কাগজটা যাবে না। কিন্তু কাগজটাকে যদি ধরেন একটা পাথর বা ইটের সাথে যদি মিক্সচার যদি করেন তাহলে ঢিল মারলে কিন্তু অনেক দূর যাবে। তুলনা করার সাথে বিষয়টাকে কম্পেয়ার করতে পারেন, যেখানে একটা লো ফ্রিকোয়েন্সি সিগন্যাল, এটা কি আমাদের চ্যানেলের মধ্যে দিয়ে পাঠানোর উপযুক্ত না, যেটা মেসেজ সিগন্যাল। তো আমরা বিষয়টাকে মডুলেট করে চ্যানেলের মধ্যে দিয়ে পাঠানোর উপযুক্ত করে পরিবর্তন করব, সেই প্রক্রিয়াটি হচ্ছে মডুলেশন। এবং তার বিপরীত প্রক্রিয়া কি? ডিমোডুলেশন। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখেন যে চ্যানেলের বেশ কিছু ছবি দেওয়া আছে, যে বিভিন্ন টাইপের চ্যানেল, যেমন কপার ওয়্যার কিংবা কোয়েক্সিয়াল কেবল বা রেডিও ফ্রিকোয়েন্সি ট্রান্সমিশন, যেমন বিভিন্ন ওয়েভ আকারে, মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আকারে ওয়্যারলেস কমিউনিকেশন বা ধরেন অপটিক্যাল ফাইবার কমিউনিকেশন, ঠিক আছে? মানে এখানে বিভিন্ন চ্যানেলের ছবি দেওয়া আছে, মানে চ্যানেলটা কি আমাদের তথ্যটাকে ক্যারি করে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা বিভিন্ন টাইপের চ্যানেল হতে পারে এবং চ্যানেলের করেসপন্ডিং যেই ব্যান্ডউইথে চ্যানেলগুলো কাজ করে সেগুলো লেখা আছে। যেমন কপার ওয়্যার হচ্ছে 1 মেগাহার্টজ ব্যান্ডউইথ, কোএক্সিয়াল কেবল হচ্ছে 100 মেগাহার্টজ ব্যান্ডউইথ, রেডিও ফ্রিকোয়েন্সি ওয়েভের হচ্ছে গিগাহার্টজ রেঞ্জে এবং অপটিক্যাল ফাইবার কমিউনিকেশন হচ্ছে টেরাহার্টজ রেঞ্জে কাজ করে, ঠিক আছে? তো এখানে কি বিভিন্ন চ্যানেলের উদাহরণ এবং তার সাথে তাদের ব্যান্ডউইথের কথাও লেখা আছে। হ্যাঁ, ব্যান্ডউইথের বিষয়টাকে একটা স্পেসের মতো চিন্তা করতে পারেন, ঠিক আছে? ব্যান্ডউইথ বড়, তার মানে আপনি ওই চ্যানেলের মধ্যে বেশি তথ্য পাবেন। হ্যাঁ, জায়গা বেশি বলতে পারছেন, যত ব্যান্ডউইথ তত আপনার স্কোপ বেশি ফাস্ট ট্রান্সমিশনের জন্য। মানে এখানে বেসিক্যালি ব্যান্ডউইথ একটা রিসোর্সের মতো, ঠিক আছে? ব্যান্ডউইথ একটা সম্পদের মতো, ঠিক আছে? ধরেন যে আপনি বিভিন্ন মানুষ ট্রান্সমিট করতে চান, হ্যাঁ, বিভিন্ন মানুষ একসাথে পাঠাতে চান। আপনি এক উদাহরণ হিসেবে নিতে পারেন আপনার মোবাইলের এফএম রেডিওকে। আপনার মোবাইলের এফএম রেডিওতে কি বিভিন্ন চ্যানেল ভাগ করা আছে না? দেখেন বিভিন্ন চ্যানেলের, হ্যাঁ, বিভিন্ন চ্যানেলের বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে কাজ করে, তাই না? টিভিতেও কিন্তু টিউন করলে তার ফ্রিকোয়েন্সিটা দেখা যায়, তাই না? টিভি টিউনার দিলে, টিউনার যদি অটো টিউন করেন বা মানে ম্যানুয়ালি যদি টিউন করেন, একটা চ্যানেলকে টিউন করার জন্য আপনার ওই নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে টিউন করা লাগবে। এক কথা প্রযোজ্য রেডিওর ক্ষেত্রে, যে অ্যানালগ রেডিও হতে এএম রেডিও হতে পারে বা এফএম রেডিও হতে পারে। একটা নির্দিষ্ট চ্যানেলকে রিসিভ করার জন্য একটা রেডিওটাকে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে কি টিউন করা লাগে, তাই না? তো দেখেন যে আমাদের এই যে চ্যানেলগুলো, রেডিও চ্যানেল কিংবা টেলিভিশন চ্যানেল আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি রেঞ্জে ভাগ করা না, হ্যাঁ? তো দেখেন যে এই যে ফ্রিকোয়েন্সি স্পেকটা যদি ফিল আপ হয়ে যায় তাহলে কি আমরা জায়গা দিতে পারবো? তার মানে এই যত ব্যান্ডউইথ যত বড়, আমরা তত বেশি ইউজারকে ইনক্লুড করতে পারবো, হ্যাঁ, তত বেশি ইউজারকে একসাথে সুযোগ দিতে পারবো ডাটা আদান প্রদানের জন্য। सर ऑप्टिकल फाइबर की कोई स्पीड में ऑप्टिकल स्पीड या डिस्टेंस হ্যাঁ, ऑप्टिकल फाइबर ফাইবারটা হচ্ছে আপনার মানে আলো আকারে, ঠিক আছে? হ্যাঁ, আলো আকারে মানে লাইট ট্রান্সমিট করার কাজ করে, হ্যাঁ। আচ্ছা, তো দেখেন যে আমরা কিন্তু কমিউনিকেশন সিস্টেমের একটা বেসিক নিয়ে জানলাম, ঠিক আছে? বেসিক বিষয়গুলো নিয়ে আমরা জানতে পারছি। তো দেখেন যে আমাদের এই প্রতিটা কম্পোনেন্টেরই বিস্তারিত আমরা পড়াশোনা করব। যে আমরা কি কি জানলাম, যে আমরা বিভিন্ন মডুলেশন টেকনিক নিয়ে পড়াশোনা করব, ঠিক আছে? বিভিন্ন মডুলেশন টেকনিক, দেখেন যে আমাদের আউটলাইনের মধ্যে বিভিন্ন মডুলেশন টেকনিকের কথা লেখা আছে, ঠিক আছে? যেমন আমরা হচ্ছে ডাবল সাইডেড সাবডিসক্রিট মডুলেশন নিয়ে পড়াশোনা করব, ঠিক আছে? এবং তার করেসপন্ডিং ডিমodulation নিয়েও পড়াশোনা করব।
বুঝতে গেছে? তো দেখেন যে আমাদের এইভাবে মিড টার্মের আগে এরকম বিভিন্ন মডুলেশন এবং ডিমডুলেশন টেকনিক নিয়ে আমরা স্টাডি করব। যেমন হচ্ছে ডাবল সাইড ব্যান্ড উইথ ক্যারিয়ার মডুলেশন, সিঙ্গেল সাইড ব্যান্ড, কোয়াড্রেচার অ্যামপ্লিটিউড মডুলেশন, ভেস্টিজিয়াল সাইড ব্যান্ড মডুলেশন। এগুলো হচ্ছে বিভিন্ন অ্যামপ্লিটিউড মডুলেশন টেকনিক। এগুলো হচ্ছে বিভিন্ন অ্যামপ্লিটিউড মডুলেশন টেকনিক। তো আমাদের পড়াশোনার মধ্যে এরকম বিভিন্ন মডুলেশন টেকনিক আসবে এবং তাদের করেসপন্ডিং ডিমডুলেশন টেকনিকও আসবে। মানে আমাদের ট্রান্সমিটার এন্ডে কি কাজ হয় এবং রিসিভার এন্ডে কি কাজ হয়, বিভিন্ন মডুলেশন প্রক্রিয়ার জন্য কিংবা ডিমডুলেশন প্রক্রিয়ার জন্য কিভাবে কাজ করে, তাদের ওয়ার্কিং প্রিন্সিপাল কি কি, সেই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আস্তে আস্তে শিখব। স্যার এই যে মডুলেশনের আমরা নামগুলো বলেন, এগুলো কি শুধুমাত্র অডিও সিগন্যাল নাকি ভিডিও সিগন্যাল? এগুলো আসলে মানে কি কি টাইপের যা করতে হবে সেটা আসলে ব্যান্ডউইথ মানে এই টাইপের আসলে ট্রান্সমিট করতে পারবে। ঠিক আছে, এটা অ্যাপ্লিকেশন এরিয়া আলাদা আলাদা আছে। ভিডিও অডিও কিংবা ভিডিও হবে, এটা অ্যাপ্লিকেশন ভিডিও আছে, মানে ধরেন যে ওই ইয়াটা মানে ভিডিও পাঠানোর জন্য ওই মডুলেশন টেকনিকটা অ্যাপ্রোপ্রিয়েট কিনা, ঠিক আছে, বা অডিও পাঠানোর জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিনা। তবে আমাদের বিশেষ করে সিম্পল কমিউনিকেশন টেকনিক, সিম্পল কমিউনিকেশন টেকনিক হচ্ছে অ্যানালগ কমিউনিকেশন টেকনিক। তো এখানে আমাদের কিন্তু মিড টার্মের আগে আমরা শুধুমাত্র এই অ্যানালগ মডুলেশন টেকনিক নিয়ে স্টাডি করব। ঠিক আছে, এখানে যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু অ্যানালগ মডুলেশন টেকনিক। ঠিক আছে, মানে অ্যানালগ সিগন্যালকে মডুলেট করে পাঠানোর জন্য। তো একইভাবে আমরা কিন্তু ফ্রিকোয়েন্সি মডুলেশন এবং ফেজ মডুলেশন নিয়েও দেখব। এগুলো কি অ্যানালগ মডুলেশন টেকনিক। মিড টার্মের পর গিয়ে আমাদের হচ্ছে ডিজিটাল মডুলেশন টেকনিক আসবে। হ্যাঁ, ডিজিটাল অ্যানালগ কমিউনিকেশন মডুলেশন টেকনিক বা মডুলেশন ভার্সেস ডিমডুলেশন দুই প্রকারই, মানে যেটা যেই ক্যাটাগরির মডুলেশন করব তার করেসপন্ডিং ডিমডুলেশন কিভাবে কাজ করে তা নিয়েও দেখার চেষ্টা করব। তো দেখেন যে আমাদের এই এখানে দেখেন যে এই কম্পোনেন্টগুলো যে আমার কি বলবো, ট্রান্সমিটারের মডুলেশন, রিসিভারের ডিমডুলেশন, তাই না? তো এখন এই বিষয়গুলোতে বিস্তারিত আসবো। তবে চ্যানেলটা দিয়ে আমরা শুরু করবো। যে চ্যানেলের মধ্যে একটা কমন ফেনোমেনা আছে যেটা হচ্ছে নয়েজ। মানে আমাদের যেই কমিউনিকেশন মিডিয়ায় ব্যবহার করি না কেন, নয়েজ, ইন্টারফারেন্স কিংবা মানে আমাদের কিছু চ্যালেঞ্জ আছে। ঠিক আছে, কমিউনিকেশন সিস্টেমের কিছু সীমাবদ্ধতা আছে বা লিমিটেশন বলতে পারেন। তো এই চ্যানেলের মধ্যে দিয়ে যখন নাকি সিগন্যালটাকে পাঠানো হয় তখন হচ্ছে আমাদের সিগন্যালটা বিভিন্ন বিষয় ফেনোমেনা ফেস করে, বিভিন্ন ঘটনা ফেস করে। ঘটনাগুলো কি কি? যেমন ইন্টারফারেন্স, নয়েজ, অ্যাটেনুয়েশন, ডিস্টরশন। ঠিক আছে, তো এই চারটা বেসিক ফেনোমেনা ঘটনা যেটা আমাদের এই চ্যানেলের মধ্য দিয়ে আমাদের সিগন্যালটাকে পাঠানোর সময় ফেস করা হয় সেটা নিয়ে আমরা শুরু করব। ঠিক আছে, তো ঘটনা কোথায় ঘটে? চ্যানেলে। এবং যখন যে কোনো টাইপের চ্যানেলে এই টাইপের ঘটনা সিগন্যালগুলো ফেস করে, মানে চ্যানেল থেকে চ্যানেলে আসলে ফেনোমেনাগুলোর ইফেক্ট আলাদা হয়। তো ইন জেনারেল এই ঘটনাগুলো আসলে কি বা কিভাবে কাজ করে তাদের সেই বিষয়টা নিয়ে জানবো এখন। তো যেটা বললাম যে আমাদের যে কমিউনিকেশন সিস্টেম, তো সিগন্যাল ট্রান্সমিশন মিডিয়ার মধ্যে দিয়ে যাওয়ার সময় সিগন্যালের কোয়ালিটি কমে যায়। কমে যাওয়ার চারটা বেসিক কারণ আছে। একটা হচ্ছে অ্যাটেনুয়েশন, ডিস্টরশন, নয়েজ এবং ইন্টারফারেন্স। ঠিক আছে, তো আমাদের প্রতিটা ট্রান্সমিশন মিডিয়াতে এই ধরনের ঘটনা উপস্থিত থাকে। তবে ট্রান্সমিশন মিডিয়ার মধ্যে এই ঘটনাগুলো পার্থক্য হয়। তো ইন জেনারেল এই ঘটনাগুলো বলতে আসলে কি বোঝায় সেই বিষয়টা নিয়ে দেখব। তো ফার্স্টে আসবে কি অ্যাটেনুয়েশন। দেখেন যে অ্যাটেনুয়েশন জিনিসটা কি? যে অ্যাটেনুয়েশন হচ্ছে, দেখেন একটা নিচে ছবি আকারে ডেমনস্ট্রেট করা আছে যে ইট মিন্স লস অফ এনার্জি। অ্যাটেনুয়েশন এক কথায় বলতে গেলে যে এনার্জি লস হওয়া বোঝায়। মানে আমাদের সিগন্যালের স্ট্রেংথ কমে যাওয়া বোঝায়। অ্যাটেনুয়েশন মানে কি স্যার? অ্যাটেনুয়েট করা মানে শব্দটা মানে কি কমে যাওয়া। ঠিক আছে, তো অ্যাটেনুয়েট কমে যাওয়া, তো কি কমে যায়? সিগন্যালের এনার্জি কমে যায়। ধরেন যে এখানে একটা ট্রান্সমিশন মিডিয়া 0.1 0.2, মানে এটা ধরেন যে সেন্ডার ইন, এটা ধরেন যে রিসিভিং ইন। তো সিগন্যালের যে স্ট্রেংথ অর্থাৎ এনার্জি রিসিভিং ইনে কমে যাওয়া, এই ঘটনাটা হচ্ছে অ্যাটেনুয়েটেড সিগন্যাল। বুঝতে পারছেন? মানে the strength of signal decreases with increasing distance, which causes loss of energy in overcoming
রেজিস্ট্যান্স অফ মিডিয়াম, মানে সিগন্যালের দূরত্ব, মানে চ্যানেলের দূরত্ব বাড়ার সাথে সাথে, মানে ট্রান্সমিশন মিডিয়ার দূরত্ব বাড়ার সাথে সাথে সিগন্যালের স্ট্রেংথ কমে যায়, এবং এই কমে যাওয়ার কারণ কি, যে আমাদের সিগন্যালের এনার্জিটা কমে যায় হচ্ছে এই সিগন্যালের যে মিডিয়ামের যে রেজিস্ট্যান্স, মাধ্যমের যে রেজিস্ট্যান্স, অর্থাৎ চ্যানেলের যে রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্সটাকে ওভারকাম করতে গিয়ে সিগন্যালের এনার্জি লস হয়। এই ঘটনাটা বলবো আমরা অ্যাটেনুয়েশন। ঠিক আছে, দেখেন ছবি আকারে দেয়া আছে যে এখানে সিগন্যালের ওয়েভফর্ম যা ছিল এখানেও তাই আছে, কিন্তু সিগন্যালের অ্যামপ্লিটিউড ছোট হয়ে গেছে, মানে এটা ইন্ডিকেট করতেছে সিগন্যালের এনার্জি কমে গেছে। মানে এনার্জির সাথে কি অ্যামপ্লিটিউডের একটা সম্পর্ক আছে, তাই না? তো এখানে সিগন্যালের অ্যামপ্লিটিউড দেখেন যে কমে গেছে। তো এই বিষয়টা হচ্ছে অ্যাটেনুয়েশন। অ্যাটেনুয়েশনকে আমরা কারেক্ট করতে পারি, বা এটাকে চাইলে রিসিভ সিগন্যালটাকে অ্যামপ্লিফাই করলে আমাদের সিগন্যালের স্ট্রেংথ আবার বৃদ্ধি পাবে। হ্যাঁ, অ্যাটেনুয়েশন মানে হচ্ছে যে সিগন্যালের এনার্জি কমে যাওয়া, মানে অ্যামপ্লিটিউড কমে যাওয়া। অ্যামপ্লিটিউড কমে গেলে অ্যামপ্লিটিউড বাড়ানোর জন্য কি অ্যামপ্লিফায়ার ব্যবহার করা যায়। অ্যামপ্লিফায়ার ব্যবহার করলে আমরা সিগন্যালের স্ট্রেংথ আবার বাড়াতে পারবো। ডিসটরশন আরেকটা ঘটনা, যেটা হচ্ছে আমাদের সিগন্যাল চ্যানেলগুলোতে আমাদের কমন একটা কমনলি সিগন্যালগুলো ফেস করবে, সেটা হচ্ছে ডিসটরশন। ডিসটরশন মানে হচ্ছে সহজ কথা বলতে গেলে নষ্ট হয়ে যাবে, মানে শেপ নষ্ট হয়ে যাবে। ডিসটর্ট, ডিসটরশন মানে শেপ নষ্ট হয়ে যাবে। কিসের শেপ নষ্ট হবে? সিগন্যালের ওয়েভফর্ম, সিগন্যাল। তো দেখেন যে এখানে দেখেন যে পাশাপাশি দুইটা চিত্র দেওয়া আছে, দুইটা বক্স দেওয়া আছে। একটা হচ্ছে সেন্ডিং ইন, আর একটা হচ্ছে রিসিভিং ইন। ঠিক আছে, তো সেন্ডিং ইন্ডে যে সিগন্যালটা ছিল আর রিসিভিং ইন্ডে এই সিগন্যালটা রিসিভ হয়েছে। দেখেন যে ডিসটরশন হচ্ছে কি সিগন্যালের ওয়েভফর্ম নষ্ট হবে। দেখেন যে সেন্ডিং ইন্ডে যে সিগন্যালটা ছিল রিসিভিং ইন্ডে কিন্তু তার ওয়েভফর্মটা খানিকটা চেঞ্জ হয়েছে, তাই না? তো এই ঘটনাটা হচ্ছে আমাদের ডিসটরশন, যে ইট মিনস চেঞ্জেস ইন দ্য ফর্ম অর শেপ অফ দ্য সিগন্যাল। অর্থাৎ সিগন্যালের যে ওয়েভফর্ম বা শেপ সেটা যদি চেঞ্জ হয়ে যায় সেটা হচ্ছে ডিসটরশন। আচ্ছা, এখন দেখেন এটাকে একটু বিস্তারিত যদি দেখি, আমাদের প্রতিটা সিগন্যালের কি ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস করে বিভিন্ন ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট পাওয়া যাবে, তাই না? ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস করলে, যেমন ধরেন উদাহরণস্বরূপ, এটা কিন্তু কোনো মানে সংখ্যাগত কোনো তথ্যের উপর ভিত্তি করে না, জাস্ট উদাহরণ হিসেবে চিত্রগুলো আঁকা হয়েছে। ঠিক আছে, উদাহরণ হিসেবে। তো দেখেন ধরে নেই যে আমাদের এই সিগন্যালটা এরকম ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আকারে গঠিত। ঠিক আছে, মানে আমরা যে কোনো সিগন্যালকে সাইন ওয়েভের আকারে ভাগ করতে পারি, না? ফোরিয়ার সিরিজ করলে, ফোরিয়ার সিরিজগুলো ফোরিয়ার ট্রান্সফর্ম করলে সাইন ওয়েভ আকারে আমরা সাইনোসয়েডাল ওয়েভ আকারে ভাগ করতে পারি, বা যোগ আকারে প্রকাশ করতে পারি কোনো একটা সিগন্যালকে। তো দেখেন যে আমরা ধরে নিই যে আমাদের এই সিগন্যালটা এরকম ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে। ঠিক আছে, তো এই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টের মধ্যে একটা ফেজের একটা রিলেশন আছে না? হ্যাঁ, তাদের নির্দিষ্ট একটা ফ্রিকোয়েন্সি আছে এবং তাদের নির্দিষ্ট একটা ফেজ অ্যাঙ্গেল আছে, মানে তাদের মধ্যে ফেজের একটা সম্পর্ক আছে। তো যেখান থেকে পাঠাচ্ছি অর্থাৎ সেন্ডিং ইন্ডে তাদের মধ্যে যে ফেজের যে সম্পর্ক, রিসিভিং ইন্ডে ফেজের সম্পর্কটা চেঞ্জ হয়ে যাচ্ছে, যার কারণে সিগন্যালগুলোকে যোগ করলে আমাদের আর অরিজিনাল সিগন্যালটা পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, মানে আমাদের সেন্ডিং ইন্ডে যেমন তাদের মধ্যে সম্পর্ক ছিল, মানে তারা ছিল ইন ফেজ, আর রিসিভিং ইন্ডে এটা হয়ে গেছে আউট অফ ফেজ। দেখেন যে আমরা যদি উদাহরণস্বরূপ নেই, যে আমাদের প্রথম চিত্রটা হচ্ছে দেখেন যে সাইন ওয়েভ ছিল, এটা হচ্ছে কোসাইন ওয়েভ হয়ে গেছে। ঠিক আছে, এই সিগন্যালটা দেখেন যে 180 ডিগ্রি ফেজ শিফট হয়ে গেছে। মানে সিগন্যাল কম্পোনেন্টগুলোর রিসিভিং ইন্ডে পৌঁছানো মানে ডিলে হওয়ার কারণে দেখেন যে ফেজের পার্থক্য কখন হবে? যখন নাকি সিগন্যালটা পৌঁছাতে দেরি করবে, ডিলে হবে, তাই না? তো ডিলে হওয়ার কারণে মানে কম্পোনেন্টগুলোর রিসিভিং ইন্ডে পৌঁছানোর সময়ের পার্থক্যের জন্য, সময়ের ব্যবধানের পার্থক্যের জন্য আসলে এই রিসিভিং ইন্ডে এই ফেজের পার্থক্য তৈরি হবে, এবং যার ফলে তখন কি আমাদের রিসিভিং ইন্ডে যে সিগন্যালটা রিসিভ করতেছি সেটার ওয়েভফর্ম আমাদের অরিজিনাল ওয়েভফর্মের মতো হবে না। তো এই বিষয়টাই হচ্ছে মূলত কি ডিসটরশন। বোঝা গেছে বিষয়টা? হ্যাঁ হ্যাঁ, মানে বিভিন্ন ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টের রিসিভিং ইন্ডে পৌঁছার সময়ের পার্থক্যের জন্য বা সময় ব্যবধানের জন্যই মূলত আমাদের এই ফেনোমেনাটা ঘটতেছে। আচ্ছা, তো ডিসটরশনকে আমরা চাইলে কারেক্ট করতে পারি। ঠিক আছে, মানে এই যে ফেজের সম্পর্কটা, এই ফেজের সম্পর্কটাকে যদি কারেক্ট করে দেই তাহলে আমাদের অরিজিনাল মেসেজ সিগন্যালের মতো ফিরে পাবো, তাই না? মানে আমাদের অরিজিনাল মেসেজ সিগন্যাল পাওয়ার জন্য আমাদের
ফেজের সম্পর্কটাকে কারেকশন করতে হবে। এরপর হচ্ছে নয়েজ। নয়েজ হচ্ছে দেখেন যে এর আগে ফেনোমেনাগুলো ছিল মানে কানেক্টর চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, নয়েজ হচ্ছে আমাদের র্যান্ডম কিংবা আনওয়ান্টেড সিগন্যাল। নয়েজ বিভিন্ন সোর্স থেকে আসতে পারে এবং নয়েজের কোনো মানে বিভিন্ন টাইপের নয়েজ অ্যাড হতে পারে। হ্যাঁ, মানে নয়েজ হচ্ছে আনওয়ান্টেড কিংবা র্যান্ডম সিগন্যাল যেটা কিনা আমাদের অরিজিনাল সিগন্যালের সাথে অ্যাড হয়। ঠিক আছে, নয়েজ হচ্ছে আনওয়ান্টেড সিগন্যাল, ট্রান্সমিশন মিডিয়াতে নয়েজের উপস্থিতি আছে এবং আমাদের সিগন্যালটা যাওয়ার পথে এরকম নয়েজের মুভমেন্ট হতে পারে। এটা ডিভাইসের ভিতরে এরকম নয়েজ অ্যাড হতে পারে কিংবা ডিভাইসের বাইরে নয়েজ অ্যাড হতে পারে। মানে আপনি রিসিভিং ইন্ডে বা সেন্ডিং ইন্ডে ডিভাইসের ভিতরেও নয়েজ অ্যাড হতে পারে অথবা ট্রান্সমিশন মিডিয়াতে যাওয়ার পথেও নয়েজ অ্যাড হতে পারে এবং এই নয়েজটা অ্যাড হয়ে সিগন্যালটাকে আমরা করাপ্ট করতেছে বা নষ্ট করতেছে। আরেকটা একটা ফেনোমেনা আছে যেটা কিনা আমাদের সিগন্যালটাকে করাপ্ট করে, সেটা হচ্ছে ইন্টারফারেন্স। ঠিক আছে, ইন্টারফারেন্স হচ্ছে যে অন্য ধরেন যে আপনি কথা বলছি, তো আমাদের যে কথা বলছি তো মোবাইলে কথা বলার সময় তো আমাদের কি অ্যাডজাসেন্ট যে ফ্রিকোয়েন্সি ব্যান্ড আছে, হ্যাঁ, সে যে ট্রান্সমিট করছে তার ইলেকট্রনিক ওয়েভটা আমার সাথে যদি ইন্টারফেয়ার করে সেই ঘটনাটা বলবো আমরা ইন্টারফারেন্স। দেখেন এখানে ছবি আকারে ইন্টারফারেন্সের উদাহরণটা দেওয়া আছে। ধরেন যে এই ডিভাইসটা ট্রান্সমিট করার ট্রাই করতেছে, এই ডিভাইসটা ট্রান্সমিট করার ট্রাই করতেছে, এই দুটো ডিভাইসের যে আপনার ওয়েভফর্ম তারা ওভারল্যাপ করতেছে বা ইন্টারফেয়ার করতেছে একটা আরেকটার সাথে। তো ইন্টারফেয়ার করার কারণে নতুন একটা ওয়েভফর্ম তৈরি হচ্ছে যেটা কিনা অ্যাকচুয়াল ওয়েভফর্ম না। তো এই ইন্টারফারেন্স হচ্ছে মূলত কি যে দুটো অ্যাডজাসেন্ট ফ্রিকোয়েন্সি রেঞ্জ বা ফ্রিকোয়েন্সি যদি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যদি ওভারল্যাপ করে, হ্যাঁ, বা একটা ইন্টারফেয়ার করে সেটা হচ্ছে ইন্টারফারেন্স। উদাহরণ হিসেবে লেখা আছে আরেকটা উদাহরণ যে টেলিফোন লাইনস আর সাবজেক্ট টু পাওয়ার লাইন ইন্টারফারেন্স। মানে ধরেন যে ল্যান্ড ফোনের ক্ষেত্রে যদি উদাহরণ দেই, ল্যান্ড ফোনগুলা আমাদের পাওয়ার লাইন ইন্টারফারেন্সের মুখোমুখি হতে পারে। মানে আমাদের যে পাওয়ার ট্রান্সমিট করা হয় কত 50 হার্টজে, তাই না, বা অনেক দেশে 60 হার্টজে। তো আমাদের এই টেলিফোন আর ল্যান্ড ফোনের মধ্য দিয়ে সিগন্যাল যাওয়ার সময় সিগন্যালটা 50 হার্টজ কিংবা 60 হার্টজের যে ইলেকট্রিক্যাল সিগন্যাল সেটা দ্বারা করাপ্ট হতে পারে। হ্যাঁ, আর এই প্রবলেমটা আমরা চাইলে অ্যাভয়েড করতে পারি। ধরেন যে আমাদের যে ইন্টারফারেন্সটাকে অ্যাভয়েড করার জন্য আমাদের যে ব্যান্ডউইথটা আমাদের দরকার, হ্যাঁ, আমাদের চ্যানেলের একটা নির্দিষ্ট ব্যান্ডউইথ আছে না, বা যে সিগন্যালটা রিসিভ করব সেই সিগন্যালটার নির্দিষ্ট ব্যান্ডউইথ থাকবে। অন্য ব্যান্ডউইথের সিগন্যাল যদি করাপ্ট করে চাইলে আমরা ব্যান্ড পাস ফিল্টার ব্যবহার করে এর বাইরের যে ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে তাদেরকে কি এলিমিনেট করতে পারি। তো ইন্টারফারেন্স হওয়া সিগন্যালকে আমরা এইভাবে চাইলে ইন্টারফারেন্সটাকে রিমুভ করতে পারবো। যে কি করা লাগবে যে আমাদের ব্যান্ড পাস ফিল্টার ব্যবহার করা। Sir, interference of noise kind of thing. ইন্টারফারেন্সটা হচ্ছে একটা ম্যান-মেড, দেখেন যে বলা আছে যে ইন্টারফারেন্সটা ঘটছে কোথায় যে অন্য একটা সিগন্যাল, ধরেন যে দুটো ডিভাইসে কিন্তু আপনার মানুষ দ্বারা তৈরি, ঠিক আছে। তো দুটো ডিভাইসের সিগন্যাল আর কি আপনার একটা সাথে ইন্টারফেয়ার করতেছে। মানে নয়েজটা হচ্ছে এটা হচ্ছে র্যান্ডম একটা টাইপের সিগন্যাল যেটা কিনে অ্যাড হচ্ছে। হ্যাঁ, এটা ন্যাচারাল ফেনোমেনা থেকে অ্যাড হতে পারে বা ডিভাইসের ভিতরে ইন্টারনাল প্রবলেমের কারণে অ্যাড হতে পারে। আর ইন্টারফারেন্সটা হচ্ছে অন্য কোনো সিগন্যাল এটার সাথে এসে ইন্টারফেয়ার করছে। আচ্ছা, তো আমরা আমাদের চ্যানেলের বেশ কিছু ফেনোমেনা নিয়ে জানা, হ্যাঁ, চ্যানেলের মধ্যে দিয়ে ঘটে এমন বেশ কিছু 4টা বেসিক টাইপের ঘটনা নিয়ে জানা। কি কি জানলাম যে নয়েজ, ইন্টারফারেন্স, ডিসটরশন, অ্যাটেনুয়েশন। দেখো এই যে সিগন্যাল কোয়ালিটি যদি কমে যায়, হ্যাঁ, সিগন্যালটাকে কি আমরা ট্রান্সমিটার ইন্ডেক্স থেকে পাঠাচ্ছি এবং রিসিভিং ইন্ডেক্স পৌঁছানোর পরে এই সিগন্যালের কোয়ালিটি যদি কমে যায়, এই সিগন্যালের কোয়ালিটিকে কোয়ান্টিফাই করার জন্য মানে পরিমাপ করার জন্য একটা প্যারামিটার আছে। প্যারামিটারের নাম কি? সিগন্যাল টু নয়েজ রেশিও কিংবা সংক্ষেপে SNR। হ্যাঁ, তো এটা কি রেশিও? দেখেন যে রেশিওটার উপরে কি লেখা আছে? P সিগন্যাল, নিচে লেখা আছে P নয়েজ। P কিসের সিম্বল? পাওয়ার। ঠিক আছে, মানে সিগন্যাল পাওয়ার এবং নয়েজ পাওয়ার তাদের রেশিও হচ্ছে সিগন্যাল টু নয়েজ রেশিও। বুঝতে পারছেন? ঠিক আছে, P দ্বারা এভারেজ পাওয়ার বোঝানো হচ্ছে। ঠিক আছে,
মানে আমাদের বিষয় হচ্ছে যে এই এসএনআর জিনিসটা কি, এসএনআর হচ্ছে সিগন্যালের কোয়ালিটিকে পরিমাপ করার জন্য বা কোয়ান্টিফাই করার জন্য একটা প্যারামিটার। মানে রিসিভিং এন্ডে আমরা যখন সিগন্যালটাকে রিসিভ করলাম, সিগন্যালের কোয়ালিটি কেমন, ভালো নাকি খারাপ, সেটার পরিমাপ হচ্ছে এই এসএনআর। স্যার এছাড়া কোনো একক নাই? এটা তো ইউনিট প্লেস পাওয়ার ডিভাইডেড পাওয়ার রেশিও না, ইউনিট নাই তো। আচ্ছা, এসএনআর কে আমরা এভাবেও প্রকাশ করতে পারি। দেখেন যে আমরা জানি যে পাওয়ার ইকুয়াল টু ভি স্কয়ার ডিভাইডেড বাই আর, তাই না? আবার পাওয়ার ইকুয়াল টু লেখা আছে আই স্কয়ার আর, তাই না? তো এখন মানে ভি দ্বারা কি ভোল্টেজ বোঝায়, আই দ্বারা কারেন্ট। এখন এই যে পাওয়ার মানে সিগন্যাল পাওয়ার, নয়েজ পাওয়ার, সিগন্যাল পাওয়ার, নয়েজ পাওয়ারকে আমাদের কোন একটা সিস্টেমে ইকুইভ্যালেন্ট বা সেম জায়গাতে মেজার করতে হবে। ঠিক আছে? কোন একটা সিস্টেমে ইকুইভ্যালেন্ট বা সেম জায়গাতে এই সিগন্যালের পাওয়ার এবং নয়েজের পাওয়ার মেজার করতে হবে। তো সেটা কি দ্যাট মানে হচ্ছে ইম্পিডেন্স সেম থাকতে হবে, তাই না? আমাদের জানি কি যে পাওয়ারের কি ফর্মুলা কি ভি স্কয়ার ডিভাইডেড বাই আর, মানে আর মানে রেজিস্ট্যান্স বা এটাকে ইম্পিডেন্সও বলা যায় যদি এসি সার্কিট কি হয়, তাই না? আর ধরেন যে আবার দেখতে পাই আই স্কয়ার ইনটু আর, তাই না? তো এখানে আমাদের সিগন্যাল পাওয়ার, নয়েজ পাওয়ার মেজার করতে হলে একটা সিস্টেমের ইকুইভ্যালেন্ট জায়গায় মাপতে হবে। তো সেই জন্য আমাদের জেড বা ইম্পিডেন্সটা কি সেম হবে, তাই না? তো ইম্পিডেন্স যদি সেম হয় তাহলে কি আমরা লিখতে পারি যে পাওয়ারের পরিবর্তে কি সিগন্যালের অ্যামপ্লিটিউড স্কয়ার দ্বারা প্রকাশ করতে পারি, তাই না? ডিভাইডেড বাই নয়েজের অ্যামপ্লিটিউড স্কয়ার। মানে এখানে এ সিগন্যাল দ্বারা বোঝানো হচ্ছে যে আইদার ভোল্টেজ কিংবা কারেন্টের অ্যামপ্লিটিউড, আবার এ নয়েজ দ্বারা বোঝানো হচ্ছে আইদার নয়েজের ভোল্টেজ বা কারেন্টের অ্যামপ্লিটিউড। তো এখানে স্কয়ার কেন, আমরা জানি ভি স্কয়ার ডিভাইডেড বাই আর অথবা আই স্কয়ার আর, তাই না? যখন কারেন্ট কিংবা ভোল্টেজ যে কোনোটাই হতে পারে, মানে এ দ্বারা কারেন্ট অথবা ভোল্টেজ যে কোনোটাই হতে পারে। আর আমাদের জেড তো সমান, তো জেড তো আমাদের হর্ন এবং লবে কাটাকাটি যাবে, হ্যাঁ, কারণ সেম জেড মানে জেড সেম হবে অবশ্যই। মানে আমাদের যে সিগন্যাল পাওয়ার, নয়েজ পাওয়ার যে মেজারমেন্টের যে জায়গা, যে পয়েন্ট আমরা মেজার করব সেটা ইকুইভ্যালেন্ট হতে হবে। সিগন্যাল পাওয়ার, নয়েজ পাওয়ার মেজার করার যে পয়েন্ট ইকুইভ্যালেন্ট জায়গায় মেজার করতে হবে, জেড অবশ্যই কি সমান হবে। তো যার মানে কি জেডটাকে উপরে নিচে কাটাকাটি যাবে, তাই না? থাকে শুধু কি অ্যামপ্লিটিউড ডিভাইডেড বাই অ্যামপ্লিটিউড, মানে অ্যামপ্লিটিউড স্কয়ার ডিভাইডেড বাই অ্যামপ্লিটিউড স্কয়ার। হ্যাঁ, এই জন্যই লেখা আছে এ সিগন্যাল স্কয়ার ডিভাইডেড বাই এ নয়েজ স্কয়ার। মানে চাইলে আমরা সিগন্যাল টু নয়েজ রেশিওকে এভাবেও প্রকাশ করতে পারি। আচ্ছা, তো এখানে দেখেন যে আরেকটা বিষয় দেখানো আছে নিচে যে এসএনআর ইন ডিবি। নরমালি এসএনআর কি মানে সিগন্যাল পাওয়ার, মানে এসএনআর বলতে কি জানলাম, নয়েজ পাওয়ার রেশিও। নরমালি এই রেশিওটাকে ওইভাবে শুধু পাওয়ার এবং পাওয়ারের রেশিও আকারে প্রকাশ না করে এইভাবে প্রকাশ করা হয় যে এই রেশিওটাকে এইভাবে ডিবিতে লগারিদমিক ডেসিবেল স্কেলে প্রকাশ করা হয়। ঠিক আছে, লগারিদমিক ডেসিবেল স্কেলে প্রকাশ করা হয়। লগারিদমিক ডেসিবেল স্কেলে প্রকাশ করার জন্য এই রেশিওটাকে দেখেন যে এই লগারিদমের ভিতর দিতে হচ্ছে। মানে লগারিদমের ভিতর যদি আমরা এই রেশিওটাকে প্রকাশ করি তাহলে দেখেন যে 10 লগ মানে এসএনআর ইন ডিবি অর্থাৎ ডেসিবেল স্কেল ইজ ইকুয়াল টু 10 লগ পি সিগন্যাল ওভার পি নয়েজ। মানে রেশিওটাকে জাস্ট আমরা একটা লগের ইউনিটের মধ্যে দিয়ে প্রকাশ করতেছি। ঠিক আছে, মানে এটার মধ্যে যে ভ্যালু আসবে সেটা হবে ডিবি ইউনিটে, এটাকে আমরা ডেসিবেল বলবো। মানে ডিবিটাও বেসিক্যালি একটা ইউনিট লেস, মানে ইউনিট বলতে কি বোঝায়, মিটার মানে লেন্থের ইউনিট মিটার বা যে কারেন্টের ইউনিট অ্যাম্পিয়ার। ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু এটা তো একটা জাস্ট একটা রেশিওটাকে জাস্ট একটা লগারিদমের ভিতর দিচ্ছি। ঠিক আছে, তো ডিবিতে নেওয়ার সুবিধা কি সিগন্যালটা ডিবিতে কনভার্ট করার সুবিধা কি? ডিবিতে কনভার্ট করার সুবিধা হচ্ছে যে আমাদের বিভিন্ন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমাদের এসএনআরটা অনেক ওয়াইড রেঞ্জে চলে আসবে। হ্যাঁ, যখন সিগন্যাল পাওয়ার যদি অনেক বেশি হয়, নয়েজের তুলনায় সংখ্যাটা অনেক বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, ডিবিতে প্রকাশ করলে ডিবিতে একটা কনভেনশন হয়ে দাঁড়ায়। ডিবিতে প্রকাশ করলে আসলে তার একটা ছোট সংখ্যা দাঁড়াচ্ছে। আর ধরেন যে আমাদের এটা আমাদের ইঞ্জিনিয়ারিং পার্সপেক্টিভ থেকে আসলে মেজারমেন্ট বা কোয়ান্টিফাই করার জন্য ইজি। আচ্ছা স্যার
ডিবি মানে কি ডেইলি না 10 into 10 বেস দরকার মানে আমাদের রেশিওটাকে জাস্ট আমরা এই লগারিদমের ভিতর ইনসার্ট করতেছি তাহলে আমাদের ডিবিতে মানটা দিয়ে দিবে আমরা কন্টিনিউ করি দেখেন যে এখন পর্যন্ত কি কি বিষয় দেখলাম তা একটু সামারি করি আমাদের কিন্তু এই যে এখানে ক্লাসের শুরুতে যেটা বললাম যে আমাদের এখানে এই বেসিক কম্পোনেন্টগুলো নিয়ে দেখলাম ঠিক আছে যে বেসিক কম্পোনেন্টগুলো হচ্ছে সোর্স ট্রান্সমিটার চ্যানেল রিসিভার এবং ডেস্টিনেশন ঠিক আছে এবং আমরা এই কম্পোনেন্টগুলোর মাঝে প্রতিটা কম্পোনেন্ট নিয়ে বিস্তারিত জানবো এবং আমরা শুরু করছি চ্যানেলের মধ্যে একটা কমন ফেনোমেনা আছে সেটা হচ্ছে নয়েজ ঠিক আছে নয়েজ কিংবা ইন্টারফারেন্স এগুলো হচ্ছে চ্যানেলের মধ্যে ঘটা কমন ঘটনা যেটা আমাদের সিগন্যালগুলো ফেস করে হ্যাঁ সিগন্যালের কোয়ালিটি কমে দেয় তো এই বিষয়গুলোর সাথে আমরা পরিচিত হওয়ার জন্য একটা নতুন একটা টার্মের সাথে পরিচিত হয়েছে ঠিক সিগন্যাল টু নয়েজ রেশিও এবং সিগন্যাল টু নয়েজ রেশিও মূলত কি সিগন্যাল টু নয়েজ রেশিও হচ্ছে সিগন্যাল পাওয়ার নয়েজ পাওয়ারের রেশিও সহজ কথায় হ্যাঁ আচ্ছা তো এই রিলেটেড কিন্তু সিগন্যাল রেশিও সিগন্যাল টু নয়েজ রেশিও এই রিলেটেড কিন্তু ম্যাথ থাকবে তোমরা থাকবে হ্যাঁ ম্যাথ থাকবে দেখেন যে এখানে উদাহরণ হিসেবে একটা ম্যাথ দেয়া আছে যে what is the SNR in dB রেশিওর মানটা কম হওয়া হচ্ছে হ্যাঁ রেশিওর মানটা কম হওয়া হচ্ছে SNR মান অবশ্যই বেশি হওয়া ভালো আচ্ছা একটা কোশ্চেন আপনাদের কাছে একটা প্রশ্ন যে সিগন্যাল টু নয়েজ রেশিও এটা কি বেশি হওয়া ভালো হবে নাকি কম হওয়া ভালো বেশি হওয়া ভালো যদি ভয়েসের লেভেলটা বাড়ে তাহলে তো এসএল নিচে আসবে অবশ্যই মানটা কমে যাবে মানে এটা এসএনআর অবশ্যই বেশি হওয়া দরকার ঠিক আছে মানে এসএনআর বেশি হওয়ার কারণ হচ্ছে যে আপনাদের দেখেন যে রেশিওটা কি যে সিগন্যাল পাওয়ারের সাথে নয়েজ পাওয়ারের রেশিও ঠিক আছে অর্থাৎ সিগন্যাল পাওয়ার যদি নয়েজ পাওয়ারের সাথে যদি সমান হয়ে যায় তাহলে সিগন্যাল নয়েজ দ্বারা করাপ্টেড হয়ে গেছে তাই না এটা বোঝাবে তো এটার মানে হচ্ছে যে সিগন্যাল পাওয়ার নয়েজ পাওয়ারের তুলনায় যত বেশি হবে সিগন্যাল নয়েজটা সিগন্যালটা তত কম করাপ্টেড করছে বা নষ্ট করছে যদি সমান হয়ে যায় তার মানে সিগন্যালটা কত বেশি করাপ্টেড হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে বোঝাবে আর এটা পার্সেন্টেজ না এটা একটা রেশিও মানে বেশি হওয়া মানে হচ্ছে ভালো ভালো স্যার এসএনআর বেশি হলে নয়েজ কম হবে এসএনআর বেশি হলে নয়েজ কম বোঝাবে দেখেন আমি এই অঙ্কটা দেখেন তাহলে কি বিষয়টা রিয়েলাইজ করতে হয় চলো কম হবে দেখেন এই ম্যাথটা দেখেন যে what is the SNR in dB of a voice channel if the signal power level is 0.52 milliwatt and noise level is 0.01 milliwatt ঠিক আছে তো দেখেন যে SNR dB তে প্রকাশ করার জন্য কি করতে হবে 10 log PS by Pn ঠিক আছে অর্থাৎ আমরা এই যে এখানে সিগন্যাল পাওয়ারটা দেয়া আছে কত 0.52 মিলিওয়াট ঠিক আছে আর নয়েজ পাওয়ার দেয়া আছে কত 0.01 মিলিওয়াট ঠিক আছে তো দেখেন দুটোকে রেশিও কত পাচ্ছি তো 17.16 মিলি আচ্ছা তো দেখেন যে এটা ক্যালকুলেশনটা স্ট্রেট ফরওয়ার্ড তো একটা বিষয় রিয়েলাইজ করতেছেন যে আমরা যদি Pn অর্থাৎ যদি নয়েজ পাওয়ার যদি বাড়িয়ে দেই তাহলে কিন্তু এই ডেসিবেলটা কমে যাবে ঠিক আছে যদি সমান করে দেই
কত আসবে log 1 ইকুয়াল টু কত 0 log 1 হচ্ছে 0 মানে হচ্ছে আমাদের যদি ইকুয়েশন যদি হয় এগুলো যদি হয় যে সিগন্যাল পাওয়ার নয়েজ পাওয়ারের সমান সেক্ষেত্রে আমাদের মান আসবে 0 ডিগ্রি আর যদি সিগন্যাল পাওয়ার যদি কমে যায় নয়েজের চেয়ে তাহলে কি মাইনাস আসবে তাই না সামনে মাইনাস থাকার অর্থ হচ্ছে যে মাইনাস হয়তো 5 ডিগ্রি বা মাইনাস 10 ডিগ্রি অর্থ হচ্ছে সিগন্যালটা রিকভার করার মতো অবস্থায় নয়েজ বেশি হয়ে গেল আর হতে পারে যে সিগন্যাল নয়েজ দ্বারা করাপ্টেড হয়েছে এটা সিগন্যাল পাওয়ার নয়েজ পাওয়ারের তুলনায় অনেক কম যার কারণে নেগেটিভ ডেসিবেল আসবে পশ্চিমিকা সবসময় কি স্যার ডিবিতেই যাবে মানে ওই যে বস্তুতে লিখা আছে ডিবিতে একটা ডিবি এই কথাটা কি লিখা থাকে লিখা না দেখে খাওয়া গেল ডিবিতে দেখেন যে আমাদের এখানে কিন্তু আচ্ছা এখানে কিন্তু আমাদের কি বলা আছে যে এখানে বলা আছে যে পাওয়ার লেভেলটা মিলি ওয়াটে আছে ঠিক আছে এখানে কিন্তু উপরে নিচে কিন্তু রেশিও ঠিক আছে যেহেতু রেশিও আমাদের উপর এবং নিচে কিন্তু ইউনিট সেম হওয়া লাগবে ঠিক আছে তো দেখেন যে আমাদের কিন্তু মিলি ওয়াটে সিগন্যাল পাওয়ারও দেয়া আছে মিলি ওয়াটে নয়েজ পাওয়ারও দেয়া আছে মিলি ওয়াটে তো যার কারণে ইউনিট পরিবর্তন করতে হয় না যদি এখানে কোনো একটা যদি ইউনিট যদি চেঞ্জ করা থাকতো ধরেন যে আমাদের নয়েজ আছে মাইক্রো ওয়াটে এবং সিগন্যাল পাওয়ার দেয়া আছে মিলি ওয়াটে সেটা কিন্তু মাইক্রো ওয়াট থেকে মিলি ওয়াটে বা মিলি ওয়াট থেকে মাইক্রো ওয়াটে কনভার্ট করে নিতে হবে ঠিক আছে মানে উপরে যে রেশিওটার ক্ষেত্রে অবশ্যই সেম থাকতে হবে ক্যালকুলেশনের ক্ষেত্রে এটা অবশ্যই মাথায় রাখবেন যদি স্যার ডিবিতে না থাকতো শুধুমাত্র স্যার রেশিও করে দিলে কি হ্যাঁ ডিবি বলা আছে ডিবিতে বের করতে বলা লাগে যদি না বলা হতো তাহলে স্যার রেশিও করে দিলে এটা আছে ম্যাথে এটা একটা সিম্পল একটা উদাহরণ হিসেবে আনছি ম্যাথে যেভাবে বলা থাকে ওইভাবে করবে না স্টুডেন্টরা আসলে পড়াশোনাকে আসলে বেশি ভয় পায় ঠিক আছে এটা কিন্তু একটা প্রবলেম ভয় আছে স্যার আপনি কি পড়াশোনা ভয় পেতেন না হ্যাঁ আপনি ভয় পেতেন না পড়াশোনা আসলে ভয় পাওয়ার বিষয় হচ্ছে যখন নাকি আসলে বুঝতে অসুবিধা হয় ঠিক আছে কিন্তু সবসময় বিষয়টাকে আসলে অ্যাভয়েড করে চলে আসলে প্রবলেম মানে অনেকে টেন্ডেন্সি আছে যে ওটাকে একদমই মুখ ফিরিয়ে রাখে বা অ্যাভয়েড করে চলে বা কোনো মতে পাস করে দেওয়া কোনো মতে টিকে থাকা বুঝতে পারে তো এরপরে যে প্রবলেমটা হয় যে আপনি যখন নাকি কোথাও গ্রাজুয়েট হওয়ার পর কি আপনি ইন্টারভিউ দিতে চান তাই না বা পরীক্ষা দিতে পারবেন তখন হচ্ছে কি আসলে প্রবলেমটা ফেস করবে যদি আপনার রিকোয়ার্ড সিজিপিএ যদি না থাকে যেটা ওখানে অ্যাপ্লাই করার জন্য দরকার বা রিকোয়ার্ড নলেজটা যদি না থাকে আপনি যদি দুনিয়ার সব কিছুকে যদি নেগলেক্ট করতে থাকেন যেটা আপনার আসলে কাজে দিবে হ্যাঁ তাহলে কি আপনি আয়োজন করতে পারবেন তাহলে না মানে আপনারা যেখানে অ্যাপ্লাই করতেছেন হয়তো কোনো একটা নির্দিষ্ট এরিয়াতে চাকরি চান তো এই সেইখানে যে স্কিলগুলো দরকার যে বিষয়গুলো আপনার শিখা থাকতে হবে তাই না ওগুলো তো অবশ্যই আগে থেকে নলেজ রাখতে হবে শিখে এটা কিভাবে বসে হ্যাঁ বলছি তো পড়ার বিষয়গুলোকে আসলে নিজের মতো করে এনজয় করার চেষ্টা করবেন হ্যাঁ যত কিছু পারা যায় দেখেন যে এখানে আরেকটা ম্যাথ এক্সাম্পল আমরা দেখবো তার আগে আমাদের যে ফর্মুলাটা সংযোগ করতে হবে সেটা হচ্ছে শ্যানন ক্যাপাসিটি ফর্মুলা দেখেন আমরা চ্যানেলে তাই না এখন একটা চ্যানেলের মধ্যে আমাদের চ্যানেলটার মধ্যে আমরা তথ্য পাঠাবো তাই না এখন তথ্য পাঠানোর জন্য আমাদের সর্বোচ্চ একটা ক্যাপাসিটি আছে একটা চ্যানেলের মধ্যে তথ্যটাকে যে রেটে ট্রান্সমিট করতে হবে তার একটা সর্বোচ্চ ক্যাপাসিটি আছে এই ক্যাপাসিটির সাথে কি সম্পর্কিত চ্যানেলের ব্যান্ডউইথ সম্পর্কিত এবং সিগন্যাল টু নয়েজ রেশিও সম্পর্কিত দেখেন প্রতিটা চ্যানেলের একটা নির্দিষ্ট ব্যান্ডউইথ আছে তাই না এবং চ্যানেলের ওই চ্যানেলের মধ্যে যদি আমরা প্রতি সেকেন্ডে কি রেটে তথ্য পাঠাতে পারবো সেটার একটা ধারণা দিবে শ্যানন ক্যাপাসিটি ফর্মুলা দেখেন শ্যানন হার্টলেট থিওরেম টেলস দ্য ম্যাক্সিমাম রেট at which
information can be transmitted over a communication channel of a specified bandwidth in the presence of noise. দেখেন কি বলে যে শ্যানন থার্ড লে থিওরেম বলে যে আমাদেরকে যে আমাদের সর্বোচ্চ রেট যে রেটে আমরা ইনফরমেশন ট্রান্সমিট করতে পারবো, ঠিক আছে, যেখানে আমাদের সিগন্যাল চ্যানেলের একটা নির্দিষ্ট ব্যান্ডউইডথ আছে এবং নয়েজের উপস্থিতি আছে। তো দেখেন এখানে বি দ্বারা বোঝায় কি সিগন্যালের চ্যানেলের ব্যান্ডউইডথ, এস বাই এন হচ্ছে সিগন্যাল টু নয়েজ রেশিও, মানে সিগন্যাল টু নয়েজ রেশিওকে এস এন আর বা অথবা এস বাই এন দুই ভাবে প্রকাশ করা হয়। ঠিক আছে, সি কি সি হচ্ছে সি ইজ দ্য ইনফরমেশন ট্রান্সমিশন পার সেকেন্ড, অর্থাৎ সিটা হচ্ছে প্রতি সেকেন্ডে যেই রেটে আমরা তথ্য পাঠাতে পারবো তার রেট, এটাকে আমরা বিট পার সেকেন্ডে প্রকাশ করতে পারি যে প্রতি সেকেন্ডে যেই রেটে আমরা তথ্য পাঠাতে পারবো। আচ্ছা, তো এখানে এস বাই এন, যদি এখানে এস এর পরিচয় লেখা আছে এভারেজ রিসিভ সিগন্যাল পাওয়ার এবং এন এর পরিচয় লেখা আছে এভারেজ নয়েজ পাওয়ার, ঠিক আছে, তো আমরা এস বাই এন কে ইন জেনারেল কি সিগন্যাল টু নয়েজ এসএনআর বলতে পারি। আচ্ছা, তো দেখেন এই রিলেটেড একটা ম্যাথ দেখি, সেটা ডিবিতে প্রকাশ করে এখানে যেটা আছে এস বাই এন যে রেশিওটা সেটা ডিবিতে থাকবে, এটা না এটা ডিবিতে থাকবে না, সিগন্যাল পাওয়ার নয়েজ পাওয়ারের রেশিও আকারে থাকে। দেখেন যে এখানে ছোট একটা অঙ্ক আছে যে ইন এ কমিউনিকেশন চ্যানেল সিগন্যাল টু নয়েজ রেশিও ইজ 8 dB and the bandwidth is 4.5 kHz, find the channel capacity, ঠিক আছে, find the channel capacity। তো এখানে আমাদেরকে বলা আছে দুইটা তথ্য, আমাদের দুইটা তথ্য এসএনআর জানা লাগবে আর ব্যান্ডউইথ জানা লাগবে, তাই না? এসএনআর বলা আছে 8 dB, তো এখানে 8 dB কে আমাদেরকে কনভার্ট করতে হবে, ডিবি থেকে সিগন্যাল পাওয়ার নয়েজ পাওয়ারের রেশিওতে কনভার্ট করতে হবে। তো কনভার্ট করার জন্য আমরা এখানে দেখেন যে কি করতে পারি, আমাদেরকে সিগন্যাল টু নয়েজ রেশিও দিকে যা টু সাইডে দেখেন যে এখানে আমি এটার উপর লিখি, ঠিক আছে, দেখেন যে আমাদের এই এসএনআর ডিবি তে কিভাবে প্রকাশ করতে হবে, এসএনআর ইন ডিবি ইজ ইকুয়াল টু 10 log s by n, তাই না? এখন আমরা s by n টা বের করতে চাই, এখানে দেয়া আছে কত 8 dB, তাই না? 8 ইকুয়াল টু হচ্ছে 10 log s by n, এখানে ভাগ করলে দুই পাশে 10 দিয়ে ভাগ করলে 0.8 log s by n। এখন অ্যান্টি লগারিদম যদি নেন উভয় পাশে তাহলে এটা হয়ে যাবে 10 টু দি পাওয়ার 0.8 ইকুয়াল টু হচ্ছে s by n, অর্থাৎ s by n ইকুয়াল টু হচ্ছে 10 to the power 0.8। এই জন্য এখানে লেখা হয়েছে যে s by n কে প্রকাশ করার জন্য আমাদের লগারিদম থেকে আমাদের রেশিও আকারে প্রকাশ করলে আমরা পাবো যে s by n is equal to 6.3, মানে সিগন্যাল পাওয়ার নয়েজ পাওয়ারের রেশিও হচ্ছে 6.3, ঠিক আছে। তো আমাদের এখানে c নির্ণয় করতে বলছে যে ফাইন্ড দ্য চ্যানেল ক্যাপাসিটি, c নির্ণয় করতে বলছে। তো c এর ফর্মুলা কি, যে c এর ফর্মুলা হচ্ছে b log, এটা কিন্তু দুই ভিত্তিক লগারিদম, খেয়াল রাখবেন ক্যালকুলেটরে হিসাব করার সময় এটা দুই ভিত্তিক লগারিদম, b log 1 plus snr। এখানে b এর মান অর্থাৎ ব্যান্ডউইথ প্রশ্ন দেওয়া আছে 4.5 কিলোহার্টজ, অর্থাৎ 4500। snr এটা হচ্ছে কত 6.3। আচ্ছা, তো আমরা এটা স্ট্রেট ফরওয়ার্ড একটা ক্যালকুলেশন, ক্যালকুলেটর দ্বারা হিসাব করলে আমরা পাচ্ছি যে 12905.5 বিট পার সেকেন্ড। মানে এখানে লগ 2 ইজ দ্য দুই ভিত্তিক লগ, এই ফর্মুলাটা হচ্ছে দুই ভিত্তিক লগ। শ্যানন ক্যাপাসিটর ফর্মুলা এটা যদি আমরা 10 ভিত্তিক লগ দ্বারা করি তাহলে এটা হবে, হ্যাঁ এটা কিন্তু দুই ভিত্তিক লগ। ক্যালকুলেটরে কিভাবে বের করবেন সেটা এখানে দেয়া আছে। আচ্ছা, যারা ক্যালকুলেটর ইউজ জানেন না তাদেরকে বলে দিচ্ছি, দেখেন যে যাদের কাছে এই ক্যালকুলেটর আছে, হ্যাঁ, বা কেসিও, এইদের দেখেন যে এরকম একটা বাটন আছে ডটস, এই বাটনটা আছে, এরকম একটা বাটন আছে, হ্যাঁ, এই বাটনটার মধ্যে এখানে হচ্ছে
বেস দিবেন হচ্ছে 2 আর এখানে হচ্ছে ওই মানটা দিবেন মানে এখানে কত 7.3 মানে এই বাটনটা ক্লিক করে দেখেন এই বাটনটা ক্লিক করলে আপনাদের কাছে এরকম একটা অপশন আসবে যেখানে আপনারা লগের বেস দিবেন 2 আর উপরে এখানে যে লগের ভিতরে ব্র্যাকেটের ভিতরে দিবেন হচ্ছে 7.3 বোঝা গেছে বিষয়টা স্যার এদিকে দুই ভিত্তির হবে না কোনো সব এদিকে শুদ্ধ দেওয়া থাকবে নাকি মানে স্যার এটা দুই ভিত্তির হবে না একটু আমাকে বলতে হ্যাঁ এটা দুই ভিত্তিক ফরম্যাটে একটা দুই ভিত্তিক আমরা মুখস্থ করে নিতে হবে বোঝা গেছে সিম্পল ক্যালকুলেশন আর কোনো প্রশ্ন আছে এস বাই এন দুই পাশে আর কি 10.8 আপনারা একটা অ্যাটেন্ডেন্সের জন্য এমন একটা শীট দেওয়া শীট